রাত ১:১৫। বাড়ির বাগানের ফাঁকা জায়গা জুড়ে সকল সদস্য মিলে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছে। কারোর চোখে যেন ঘুমের রেশটুকু নেই। সকলে মিলে বাজি ফোটাচ্ছে। রূপ মন খারাপ করে স্মাইলিকে নিয়ে দোল খাচ্ছে। পাশে বারিশ তার গা ঘেঁষে বসে মোবাইল স্ক্রল করছে। মাঝে মাঝে আর চোখে রূপকে দেখে নিচ্ছে, আবার পুনরায় নিজের কাজ করছে। দেখেই বোঝা যাচ্ছে তার এসব হৈহুল্লোড় মোটেও ভালো লাগছে না। সম্পূর্ণ মুখ জুড়ে বিরক্তির ছাপ। শুধুমাত্র রূপের জিদের জন্য এত রাতে এসব সহ্য করতে হচ্ছে তাকে। রূপ মন খারাপ করে সকলের দিকে তাকিয়ে আছে, তার খুব হিংসে হচ্ছে সকলের প্রতি। কেমন নির্দয়ের মতো তাকে ফেলে আনন্দে মেতে উঠেছে সবাই। রূপ বারিশকে অনেক বলে বাগানে এসেছে বাজি ফোটানো দেখার জন্য। বারিশের সাফ সাফ মানা, কিছুতেই বাজির ধারের কাছেও যেতে পারবে না সে। কথাটা শুনে ভীষণ খারাপ লাগে রূপের। এত সুন্দর সকলে মজা করছে, কিন্তু তাকে বারিশ নামের খবিশটা তা করতে দিচ্ছে না। কেমন লাগে বলেন তো? ইচ্ছে করছে বারিশের সিল্কি চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে। যেখানে বাজি ফোটাচ্ছে সেখান থেকে ১০০ হাত দূরত্ব রেখে রূপকে নিয়ে দোলনায় বসেছে সে। সকলের প্রতি কড়া নির্দেশ, দূরত্ব রেখে সাবধানে বাজি ফোটাতে হবে যাতে কোনোরূপ ঝামেলা না হয়। রূপ বেশ কয়েকবার জিদ করলেও বারিশ থেকে বাজির ধারের কাছেও যেতে দেয়নি, উল্টো ধমকিয়ে বসিয়ে রেখেছে। বারিশের মতে বাজির আগুনের ফুলকি রূপের জন্য বিপজ্জনক। যদি আঘাত পায় তবে, যদি পুড়ে যায় অনেক সমস্যা হতে পারে। রূপের যেই বিষয়ে বিন্দুমাত্র কষ্ট হবে সেটা বারিশ কখনো রূপের ধারের কাছেও ঘেঁষতে দিবে না। সেটা সামান্য বাজি হোক বা বিশাল কোনো জিনিস। বাড়িতেও রূপের আব্বিজান কখনো বাজির ধারের কাছে তাকে ঘেঁষতে দেননি। মেয়ের ছোট ছোট বিষয়ে খুব সচেতন ছিলেন তিনি। ভীষণ আদরের একটিমাত্র মেয়ে, তাই চোখে চোখে রেখেছেন যাতে কোনো বিপদ তাকে ছুঁতে না পারে। বাবার কথা মনে পড়তে হেসে দিল রূপ। কেউ ঠিক বলেছে, প্রতিটি মেয়ে তার স্বামীর মাঝে তার বাবাকে খুঁজে, কারণ একজন বাবা যেমন মেয়েকে আগলে রেখেছেন, বাকি জীবন তারই মতো করে কেউ তাকে আগলে রাখবে, এটাই মেয়েদের স্বপ্ন। কথাগুলো ভেবে বারিশের দিকে তাকালো। তার জীবনে পাওয়া শ্রেষ্ঠ গিফট, তার স্বপ্নের রাজকুমার। বারিশের থেকে চোখ সরিয়ে ইসমাইলির দিকে তাকাতেই দেখতে পেল ইসমাইলেরও তার মতো কাচুমাচু করে নিশ্চুপ গুটিসুটি মেরে বসে আছে। রূপ ইসমাইলির শরীরের ছোট লাল কাপড়টি আরেকটু পেঁচিয়ে দিতে আশি ভঙ্গিতে নড়াচড়া করে হামি তুলল ইসমাইলি। সেদিকে তাকিয়ে হেসে দিল রূপ। একটুখানি ধবধবে সাদা বিড়াল ছানাটিকে আজকে সকালে বারিশ তার জন্য নিয়ে এসেছে। দেখতে যেমন আকর্ষণীয় তেমনি কিউট। রূপের ভীষণ পছন্দ হয়েছে। বিড়াল ছানাটিকে পেয়ে সে এতটা খুশি হয়েছে, বারিশকে টাইট করে কিছুক্ষণ জড়িয়ে ধরে রেখেছিল। আশেপাশের কিছুই তার মনে নেই। সবার সামনে তখন এমনটা করার কথা ভাবলে এখনও গাল দুটো অনায়াসে লাল হয়ে ওঠে। বারিশ তখন কেমন বাঁকা চোখে তাকিয়েছিল তার দিকে। বারিশের মুখ দেখে বোঝা যাচ্ছিল সে এমন কিছু হবে পূর্বে ধারণা করেছিল না। এই ঘটনা নিয়ে কম লজ্জায় পড়তে হয়নি সারাদিন বারিশের কাছে। ভাবতে আর চোখে বারিশের দিকে তাকাতে দেখতে পেল সে আপাতত তার দিকে দৃষ্টি স্থির রেখেছে। চট করে রূপ চোখ সরিয়ে সামনের দিকে তাকালো। শালের ওপর দিয়ে নিজের কোমরে এক জোড়া ঠান্ডা হাতের স্পর্শ পেতে কেঁপে উঠল রূপ। চোখ বড় বড় করে পাশে তাকানোর সাথে সাথে বারিশ টেনে নিজের সাথে শক্ত করে মিশিয়ে নিল। বারিশ রূপের মুখে আলতো ফু দিতে খানিকটা কেঁপে উঠল। সেদিকে তাকিয়ে বারিশ মৃদু হেসে কপালে চুমু খেতে রূপ লজ্জায় লাল হয়ে গিয়েছে। চোখ বুলিয়ে আশেপাশে তাকিয়ে নিল। কেউ দেখেনি। এই ছেলে কি তাকে লজ্জায় লজ্জায় মেরে ফেলার পরিকল্পনা করেছে নাকি? হতেও পারে, যা ব্রিটিশ তার দ্বারা সবই সম্ভব। বারিশ তার নাক টিপে বেশ আদুরে গলায় বলে উঠল, এমন ড্যাব ড্যাব করে তাকিও না সুন্দরী, তাহলে মিনিটে 1000 বার বুকে ব্যথা অনুভব হয়। ইস, এত সুন্দর করে কেউ তাকায়? আমাকে মারার প্ল্যান করেছে তাই তো? শুনে রাখো মেয়ে, মরলে একা মরবো না, আমার দহনে তোমাকেও মারবো, বুঝতে পেরেছ? শেষের কথাটা শাসনের সুরে বলল। রূপ বারিশের কথা শুনে ঠোঁট উল্টিয়ে বলল, আমার চোখ শুধু ড্যাব ড্যাব করে কেন, যেমন খুশি তেমন করে তাকাবে। আপনার ইচ্ছে হলে আপনি চোখ বুজে রাখতে পারেন। আমার বউ, আমি যেমন খুশি তেমনভাবে তাকাবো, তাতে তোমার কি? তোমাকে সব অ্যাঙ্গেলে দেখার রাইট আমার আছে,
চাইলেও তুমি কিছু করতে পারবে না জান। অবশ্য তুমিও আমাকে সব অ্যাঙ্গেলে দেখতে পারো। সব অ্যাঙ্গেলে মানে সব। চোখ টিপে কথাটা বলে হেসে দিল বারিশ। রূপ হা করে তাকিয়ে আছে বারিশের দিকে। যখন কথার মানে বুঝতে পারলো তখন চিৎকার করে বলে উঠল, সি, কি বাজে লোক, সবসময় আজে বাজে কথা বলে। যান যান, পরিষ্কার পানি দিয়ে মুখটা ভালো করে ধুয়ে আসুন, সাথে মাথাটা খুলে পরিষ্কার করে আসুন, সব বাজে হয়ে গিয়েছে। রূপের এমন কথা শুনে বারিশ হু হু করে উচ্চস্বরে হেসে উঠল। রূপ লজ্জায় গাল দুটো লাল হয়ে গিয়েছে, ইচ্ছে করছে মাটি খুঁড়িয়ে ভেতরে ঢুকে যেতে। ইস, কি লজ্জা, কেমন নির্লজ্জ কথাবার্তা। হল ড্রিম স্পোর্টস ক্লাব, চারিদিকে হইচই চেঁচামেচি। বক্সিং খেলা চলছে, তাই চারিদিকের দর্শক মেতে উঠেছে খুশির জোয়ারে। সবার মুখে একটি নামের জয়ধ্বনি, সবার মুখের হাসি আর উচ্ছ্বাসে বলে দিচ্ছে খুব ডেঞ্জারাস খেলোয়াড় নামতে চলেছে মাঠে। হঠাৎ একটি মেয়ে উচ্চস্বরে বলে উঠল, সান সিত্তিশ। মেয়েটির কথা শুনে সকলে পুনরায় আরও বেশি চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। সবাই চিৎকার করে সান সান নামে জয়ধ্বনি দিচ্ছে। সান নামের লোকটি স্টেজে উঠে চারিদিকে তাকিয়ে অদ্ভুত হেসে শরীরের বড় কালো জ্যাকেটটি খুলে ফেলতে আরও জোরে চিৎকার দিয়ে উঠল সকলে। নিজের বডি শো করতে মেয়েরা দ্বিগুণ উচ্ছ্বাসে একে অপরের ওপর ঢলে পড়তে লাগলো। সেদিকে তাকিয়ে চোখ টিপে খেলার প্রস্তুতি নিলেন। সান নিজের কাঁধ বাঁকা করে হাসতেই প্রতিনিধি বক্সারের অবস্থা নাজেহাল হয়ে যায়। সম্পূর্ণ বক্সার ওয়ার্ল্ড জানেন কতটা বিপজ্জনক খেলোয়াড় সান। সকলে জমের মতো ভয় পায় তাকে। একইকে হয়তো কারোর হাড় ভেঙেছে, কারোর বা মৃত্যুর কারণ হয়েছে। ভীষণ রকম ভয়ঙ্কর সে। খেলার মাঝে রেগে গেলে সকলের সামনে মেরে ফেলতে পিছপা হয় না। সম্পূর্ণ বক্সিং ওয়ার্ল্ড জানে বক্সিং চ্যাম্পিয়ন সান সিত্তিশ একজন সাইকো। ইয়েস, দিস ম্যান ইজ সাইকো। খুবই ভয়ঙ্কর একজন চাইনিজ প্লেয়ার। তার সাথে কেউ ভয়ও লাগতে আসে না, যে আসে তার মৃত্যু নিশ্চিত। সে শুধু বক্সার নয়, একজন ড্রাগস এডিক্টেড। ড্রাগস সহ বিভিন্ন খারাপ নেশা আসক্ত সে। সারা রাত দিন নেশা আর মেয়েদের মাঝে বুঁদ হয়ে থাকা তার প্রধান কাজ। হাজার হাজার মেয়ের জীবন অনায়াসে নষ্ট করে তাদের জঘন্যভাবে মেরে ফেলা তার বাঁ হাতের কাজ। সব ধরনের খারাপ কাজে লিপ্ত সে। এই ভয়ঙ্কর ধরনের লোকটি একজন হাতে কলমে লেখা সাইকো, যার সামনে দিয়ে যেতেও মানুষের হাঁটু কাঁপে। বেশি একটা পরিচিত না হলে যতটুকু তার ছায়া পড়েছে তা সম্পূর্ণরূপে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দেখতে শুনতে একজন প্লেয়ার হিসেবে চরম সুন্দরের অধিকারী হয়। চুটকি বাজাতে হাজারো মেয়ে তার সঙ্গ পেতে রাজি হয়ে যায়। গত বছর হেডলাইনে তার নামে মন্ত্রীর মেয়েকে খুব হিংস্রভাবে খুন করার দায়ে 1 বছর কারাবন্দী থাকতে হয়েছে। তবুও সে ক্ষান্ত হয়নি এবং দ্বিগুণ হিংস্র হয়ে উঠেছে। তার নামে হাজার হাজার মার্ডারের কেস থাকলেও ভয়ে কেউ এক চুল বাঁকা করতে পারেনি। খুব দুর্দান্ত চতুর হওয়ার সাথে সাথে খুব বড় ধরনের প্লেয়ার প্লাস ভয়ঙ্কর সাইকো হয়, তার সাথে কেউ পেরে ওঠে না। সবার ধারণা এমন হিংস্র নর্দমার কীট পরিষ্কার করতে এর থেকে 1000 গুণ হিংস্র মানুষের প্রয়োজন, যার কাছে আহ করা পর্যন্ত চলে না। সে এতটাই ভয়াবহ যে তার কাছে হাজারো সান সিত্তিশ সাইকোরা ভয়ে তাকাতেই পর্যন্ত পারে না, যার ভয়ে নিজের কবর নিজে করতে বাধ্য হবে। 1 দিন 2 দিন করে অনেকগুলো দিন কেটে যায়। সময় কারোর জন্য অপেক্ষা করে না, সে তার আপন গতিতে ছুটে বেড়ায়। নিউ ইয়ারের আজ সপ্তাহ 2 কেটে গিয়েছে। সময়ের পরিবর্তনের সাথে অনেক কিছু পরিবর্তন হয়ে গিয়েছে। সময় যেমন স্থির নয়, তেমনই স্থির নয় মানুষের দৈনন্দিন দিনের জীবনযাপন। রূপ বারিশের সম্পর্কটাও অনেক স্বাভাবিক। দুজনের মাঝে প্রেম প্রেম শুভ্রতা, সকল দ্বিধা দ্বন্দ্ব বাদে রয়েছে আবেগময় অনুভূতি, এক অন্যরকম ভালো লাগা আর ভালোবাসা। বারিশের রূপের মুখে শোনা ম্যাজিক্যাল এই 3টি ওয়ার্ডের অপেক্ষা, আর রূপ তাকে নানাভাবে জ্বালাতন করার পরিকল্পনা, এই নিয়ে বেশ চলছে সব কিছু। বেশ ভাব জমেছে দুজনের মাঝে, যেন নবম দশম শ্রেণীর কিশোর কিশোরীর স্কুল পালিয়ে প্রেম নিবেদন করছে, ঠিক সেই রকম। রূপ বারিশকে কিছু শর্ত দিয়েছে। যদি রূপের মুখ থেকে ভালোবাসি কথাটি শুনতে হয় তাহলে তার সকল শর্ত মানতে হবে, আর এটা হচ্ছে প্রধান শর্ত। বারিশও বেশ রূপের পছন্দ অনুযায়ী সব করে চলেছে। রূপ যেমন যেমন পছন্দ ঠিক তেমনভাবেই চলছে সব কিছু। কোনো কিছুতে বাধা নয়, মন খুলে সব করে।
সবই বারিশের সীমানায়, বারিশের সাজানো গোলকের মাঝে চলছে। এতে যেন রূপের ভালো লাগা, ভালোবাসা তীর তীর করে বেড়ে চলছে বারিশের প্রতি। মুখে প্রকাশ বাকি, তবু ভালোবাসা অফুরন্ত। দিনকে দিন বারিশের ভালোবাসা পাগলামো বাড়ছে। সাথে রূপেরও বারিশের প্রতিটা কাজ মনোমুগ্ধকর লাগে। হয়তো ভালোবাসে বলে ভালোবাসার মানুষের প্রতিটি পাগলামোই অমৃত সুধা মনে হয়। বারিশের অতিরিক্ত ভালোবাসা, পাগলামো রূপকে তার ভালোবাসার কাছে বারবার পরাজিত হতে হয়। একটু আহ করলে সারা বাড়ি মাথায় করে রাখে বারিশ। রূপের সামান্য কষ্ট তার সহ্য হয় না, সব কিছু ধ্বংস করে দিবে তার রাগ। যেন রূপের সামান্য কষ্ট বারিশকে একটু একটু করে নিখুঁতভাবে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। যে একটুও বদলায়নি তা হলো বারিশের অতিরিক্ত রাগ, ভয়ঙ্কর হিংস্রতা। কিন্তু রূপের সাথে তার এসব পেরে ওঠে না কখনো। রূপ তার রাগকে কন্ট্রোল করার জন্য প্রধান অস্ত্র। সকলের কাছে বাড়ির ভয়ঙ্কর কোনো আইটেম বোমা হলেও রূপের কাছে তার এসব চলে না। সবসময় রূপের মনের মতো গড়ে রেখেছে নিজেকে, যাতে রূপের বিন্দুমাত্র কষ্ট না হয় তার দ্বারা। সকলের কাছে দ্য বারিশ খান একজন আতঙ্কের নাম হলেও বিবির কাছে একদম শান্ত সে। কথায় আছে, বনের বাঘ সারা পৃথিবীতে রাজত্ব করলেও ঘরে তার বাঘিনীর রাজত্ব চলে। ভালোবাসা খুবই অদ্ভুত। তেলকে জল, আবার জলকে করে তোলে কঠিন বাষ্প। মাঝে মাঝে রূপও ভীষণ ভয় পায় বারিশকে, যখন বারিশ মাত্রাতিরিক্ত রেগে যায়। কিন্তু ঠিক তখনই ম্যাজিকের মতো সব ঠিক হয়ে যায়। বারিশ তার চোখের দিকে তাকালে সব রাগ উধাও হয়ে যায়। তাই রূপও নিজের আদরে আদরে কথা দিয়ে সবসময় বারিশকে জব্দ করে। কিন্তু বারিশের তীক্ষ্ণ বুদ্ধির কাছে তার বুদ্ধি কিছুই না, তবু হয়ে যায়। রূপের দুষ্টুমি, বাচ্চামো আগের তুলনায় অনেক বেড়ে গিয়েছে। কথায় আছে, অতিরিক্ত ভালোবাসা পেলে খাপছাড়া হয়ে যায়, ঠিক সেই রকম। সকলের ভালোবাসা, বারিশের ভালোবাসায় সে দিনকে দিন দুষ্টু হয়ে উঠেছে। জীবনের সুখের মুহূর্তগুলো প্রিয় মানুষটার সাথে প্রাণ খুলে উপভোগ করতে চায় সে। কিছু চাওয়ার আগে বারিশ তার সব ইচ্ছে পূরণ করছে। একজন আদর্শ স্বামী হওয়ার পাশাপাশি একজন ভালো বন্ধু হয়ে উঠেছে। এই ধমকিয়েছে, বকেছে, আবার অতিরিক্ত ভালোবাসা দিয়ে পূরণ করে দিয়েছে। বারিশের কথা, আমি তোমাকে কষ্ট দেব, আবার আমি তোমাকে মাত্রাতিরিক্ত ভালোবাসা দিয়ে সব ভুলিয়ে দেব। বারিশের কথার অমান্য হলে তাকে শাস্তি পেতে হবে, কোনো ছাড় নেই। এইভাবে চলছে তাদের খুনসুটি আর ভালোবাসার সংসার। রূপের ভার্সিটির ক্লাস শুরু হয়ে গিয়েছে, তাই বারিশ তাকে রোজ ভার্সিটি দিয়ে আসে এবং নিয়ে আসে। মাত্র 2 দিন ভার্সিটির ক্লাস। যতক্ষণ ভার্সিটিতে থাকবে ততক্ষণ গার্ড তার আগে পিছে থাকবে। এটা যেন আরেকটি মহা ঝামেলা। রূপের মতে এতই যদি ভয়, তাহলে ঘরে বেশি রাখলে পড়াশোনার কি দরকার? সব আমাকে প্যারা দেওয়ার আর টর্চার করার নতুন নতুন নিনজার টেকনিক। সবসময় চোখের সামনে থাকতেই হবে, যেন আড়াল হলে সে চুরি হয়ে যাবে। রূপ উপরে রাগ দেখালো, ভেতরে ভেতরে প্রচণ্ড খুশি সেই। যদি এমন না হতো তাহলে তার খুব রাগ হতো। বারিশ অফিসে চলে গিয়েছে বেশ অনেক সময় হলো। সবাই সবার মতো বিভিন্ন কাজে ব্যস্ত। রূপের আজ ভার্সিটি নেই, যেহেতু 2 দিন ক্লাস, তাই বেশিরভাগ সে বাড়িতেই থাকে। এই 2 দিনও সে যেতে ইচ্ছুক নয়। নানা অজুহাত দিয়ে না যাওয়ার চেষ্টা করলেও তা বারিশের কারণে হয়ে ওঠে না। রূপ ইসমাইলিকে খাবার খাইয়ে দিচ্ছে, এমন সময় বাড়ির ল্যান্ড ফোনটি খুব জোরে স্বরে বেজে উঠল। একজন সার্ভেন্ট গিয়ে কলটি রিসিভ করতে ওপাশ থেকে কিছু বলাতে সার্ভেন্টটি রূপের দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, ম্যাম, স্যার কল করেছেন, আপনার মোবাইলে এক্ষুনি কলটি রিসিভ করতে বলেছেন। 1 মিনিট এদিক সেদিক যেন না হয়। সার্ভেন্টের কথা শুনে রূপ ভয়ে শুকনো কয়েকটি ঢোক গিলল। পাশে তাকিয়ে কোথাও নিজের মোবাইলটি না পেয়ে বুঝতে পারল মোবাইল তার রুমে রেখে এসেছে। বারিশ অফিসে গিয়েছে 11টায়, এখন বাজছে 12টা। নিশ্চয়ই অনেকগুলো কল দিয়েছে। অফিসে গিয়েও তার শান্তি নেই। সারা দিন রাত তার সাথে কলে লেগে থাকতে হবে। উফ, এ জীবনে আর শান্তি মিলবে না। আজকে তার অবস্থা বেহাল করে দিবে বারিশ। কোল থেকে এক ঝটকা ইসমাইলিকে সোফায় ফেলে দিয়ে দিল এক দৌড় নিজেদের রুমের দিকে। সবাই হা করে রূপের দিকে তাকিয়ে আছে, বাসের ইসমাইলিও। রিনি আর মিসেস মিথিলা রূপের অবস্থা দেখে একে অপরের দিকে তাকিয়ে হেসে দিলেন। রিনি আলতো হাতে ইসমাইলিকে কোলে তুলে নিয়ে আদর করতে লাগলো। পশমে হাত বুলিয়ে আফসোসে সুরে বলতে লাগলো, ইস, বেচারি পুতুল ভাবি, আজকে নির্ঘাত ভাইয়ের হাতে নাজেহাল হবে। কথাগুলো বলে হেসে দিল। মিথিলা মেয়ের মাথায় আস্তে চাপড় মেরে মিহি রাগ দেখে বলল,
সব সময় দুষ্টুমি। রূপ তোমার ভাবি হয়? এসব কেমন কথার ধরনের রিনি? বারিশ তোমার এমন কথা শুনলে তুলে এক আছাড় মারবে পাজিমে। সব সময় অভদ্রের মতো কথাবার্তা। তোমাদের নিয়ে আর পারা যায় না। রিনি তার মায়ের দিকে তাকিয়ে দাঁত বের করে হেসে বলল, কি করব আমি? আমার ভাই এত রোমান্টিক বেচারি, পিচ্ছি ভাবির নাজেহাল তো হওয়ারই কথা। রিনির কথা শুনে মিথিলা খান এবার আরও জোরে জোরে বাড়ি মেরে বকতে বকতে কিচেনে চলে যান। এই ছেলেমেয়ে দুটোই বেশরম, কারোর মুখে কথা আটকায় না, যা মনে আসবে তাই বলবে। মায়ের সামনে কী সব কথা বলছে। রিনি মায়ের যাওয়ার দিকে তাকিয়ে কিটকিট করে হাসতে লাগলো। রূপ রুমে প্রবেশ করে নিজের মোবাইলটা হাতে নিতেই পুনরায় উচ্চস্বরে বেজে উঠল। মোবাইলটা ভয়ে ভয়ে কানে দিতেই বারিশের দাঁত কিরমির করার আর ফুসফুস নিঃশ্বাসের আওয়াজ ভাসতে লাগলো। ভীষণ রেগে আছে বারিশ, যা তার ফুসফুস নিঃশ্বাস প্রমাণিত। রূপ সামনে থাকলে নির্ঘাত কাঁচা চিবিয়ে খেত। রূপ ভয়ে রীতিমতো কাঁপছে, কিন্তু বলার জন্য মুখ দিয়ে কথা বের করবে তার পূর্বে বারিশ চিৎকার করে দিল এক ধমক। সাথে সাথে কান থেকে কিছুটা দূরে সরে গেল মোবাইলটা। বুকে হাত দিয়ে মোবাইল কানে দিতেই বারিশ দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলতে লাগলো, মোবাইলকে এখানে সেখানে রাখার জন্য দেওয়া হয়েছে তোমাকে? ফাজিল মেয়ে, থাপ্পড় মানে একদম গাল লাল করে দেবো। কটা কল দিয়েছি? রূপ ভীতু গলায় মিনমিন করে বলল, জি 105টা। বারিশ পুনরায় ধমকে বলল, কোথায় ছিলে? আর মোবাইল কেন পাশে ছিল না? আমি বলেছিলাম না একটা রিং হওয়ার সাথে সাথে আমার তোমাকে কলে চাই, 24 ঘন্টা মোবাইলের পাশে চাই। ওয়াশরুমে যাওয়ার সময় যেন মোবাইল পাশে থাকে। তাহলে ভুল কেন হয়েছে? আনসার মি, ড্যামিট। বারিশের চিৎকার শুনে রূপ ঠোঁট উল্টিয়ে নিল। সবসময় এত তেতে থাকে কেনই লোকটা? রূপ ইসমাইলের কথা বলতে নিয়েও বলেনি। যদি শুনেছে সামান্য কারোর কারণে তার কল রিসিভ করতে দেরি হয়েছে, তাহলে হয়ে গেল লঙ্কাকাণ্ড। এক থাবা ইসমাইলিকে মেরে গুম করে দিবে। এই পৃথিবীতে রূপের কাছে একজন ইম্পর্টেন্ট হতে হবে, আর সেটা বারিশ নিজেই। রূপ আস্তে করে বলল, সরি আর হবে না। পরবর্তী থেকে মোবাইল প্রয়োজনে গলায় ঝুলিয়ে রাখবো, তবুও সাথে সাথে রাখবো এবং কল ধরতে এক বিন্দু দেরি করব না। প্রমিস? এবার একটু শান্ত হন। রূপের কথা শুনে বারিশ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বাঁকা হেসে বলল, গুড। এখন 5 মিনিটের মাঝে রেডি হয়ে নিচে আসো, গার্ড তোমার জন্য অপেক্ষা করছে। অফিসে চলে আসবে 15 মিনিটের মাঝে, তোমাকে আমার সামনে চাই। ইয়োর টাইম স্টার্ট। কথাটা বলে গট করে মোবাইল কেটে দিল বারিশ। রূপ থ মেরে বসে থেকে জলদি জলদি রেডি হতে লাগলো। 1 মিনিট এদিক সেদিক হলে নিস্তার নেই। রেডি হয়ে নিচে আসতে গার্ড তাকে নিয়ে গাড়িতে বসতে বলল। গাড়িতে বসতে গাড়িটা আপন গতিতে চলতে লাগলো বারিশের অফিসের উদ্দেশ্যে। পেছনে আরেকটি গাড়ি, সেখানে গার্ড রয়েছে তার সেফটির জন্য। রূপ মিনমিন করে হা হুতাশ করে বলল, যেখানে বিখ্যাত বারিশ খান এতটা ভয়ঙ্কর, সেখানে সেফটির জন্য গার্ড বিলাসিতা। কথাটা বলে মুখ ভেংসি কেটে জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে মগ্ন হয়ে পড়ল। অন্ধকার রুম। রুমের চারিদিকটা লাল পর্দা দ্বারা আবরণ করা, সাথে লাল রঙের লাইট মিটমিট আলো দিচ্ছে। পর্দা ঠেলে একজন পুরুষ রুমে প্রবেশ করে। টেবিলের ওপরে হাতে থাকা ড্রাগসের প্যাকেট থেকে ড্রাগস ঢেলে নিচু হয়ে ড্রাগস নিতে লাগলো। চোখ মুখ খুবই ভয়ঙ্কর হয়ে আছে। বেশ কিছুক্ষণ ড্রাগস নেওয়ার পর 2 হাত দিয়ে পাগলের মতো মাথা ঝাঁকাতে লাগলো। নাক দিয়ে রক্ত বের হচ্ছে অতিরিক্ত ড্রাগস নেওয়ার ফলে। ফ্রেশ হয়ে টিভি অন করতে নিজের আজকের কড়া কুকর্মের হেডলাইন দেখে পৈশাচিক আনন্দ পেতে লাগলো। হেডলাইনে বড় বড় অক্ষরে লেখা, বিখ্যাত খেলোয়াড় সান সিত্তিশ ডিজে ক্লাবে পার্টিতে উপস্থিত একটি মেয়েকে সকলের সামনে বিয়ারের বোতল দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছেন। এতটুকু দেখে উচ্চস্বরে হেসে উঠল সান। কিছু করতে পারবে না তার কেউ। খুব শান্তি লাগে যখন সকলে তাকে ভয় পায়। আজকে পার্টিতে মেয়েটিকে কিস করতে গেলে তাকে সকলের সামনে থাপ্পড় মারে, যার শাস্তি আরও ভয়াবহ হওয়ার কথা ছিল। ভাগ্যিস আজ রাতে তার ফ্লাইট, তাই বেশি একটা কষ্ট দিয়ে মারেনি। এটা তার বেস্ট ক্লাব, সম্পূর্ণ এক জায়গা জুড়ে এর অবস্থান। এখানে সে সব কুকর্ম করে বেড়ায়। যাদের খুব হিংস্রভাবে মেরে ফেলবে তাদের এখানে নিয়ে আসে এবং নিজের কাজের পরিণতি দেয়। ড্রয়ার থেকে একটি মেডিসিন বের করে খেয়ে নিল। এই মেডিসিনটা না নিলে মাথার যন্ত্রণায় তার মৃত্যু পর্যন্ত হতে পারে। তার জীবন তার কাছে সবচেয়ে মূল্যবান। তৈরি হয়ে আয়নায় নিজেকে দেখে নিল। এই পৃথিবীতে সে নিজেকে ভালোবাসে আর কাউকে না। ঘড়ির দিকে তাকিয়ে কাঁধ হেলিয়ে বের হয়ে যায়।
ইন্টারন্যাশনাল খেলার জন্য তাকে আমেরিকায় যেতে হবে আজকে রাতের ফ্লাইটে। সাথে নিজের ড্রাগস বিজনেসের ডিল ফাইনাল করতে হবে। একজন গার্ড দরজা খুলে দিতে সে গাড়িতে উঠে বসে। সান সিত্তিশ একজন চাইনিজ নাগরিক। বাবা একজন ড্রাগস ডিলার হওয়া সত্ত্বেও ছোটোবেলা থেকে ড্রাগস নেশা নিয়ে মত্ত ছিল। অতিরিক্ত ড্রাগস সেবনের ফলে তার মানসিক ভারসাম্য হারিয়ে যায়। ড্রাগস নেওয়ার পর একদিন নিজের হাতে নিজের বাবা মাকে খুন করে। এরপর থেকে সে হয়ে ওঠে খুব জঘন্য ড্রাগস আসক্ত মার্ডারার। দিনকে দিন তার পাগলামো বেড়ে খুব খারাপ রূপ নেয়। সকলের সামনেই ভালো, আর যার ওপর রেগে যায় তার মৃত্যু নিশ্চিত। একজন নামি দামি বড় খেলোয়াড়ের পাশাপাশি সে একজন ড্রাগস ডিলার। খুন করা তার আরেক নেশা। সকলে তাকে অনেক ভয় পায়। এটা তার পৈশাচিক আনন্দ দেয়। নারী আসক্তির ড্রাগস সেবন ছাড়া তার চলে না। দীর্ঘ ২০ মিনিট যাবতে একই জায়গায় পায়চারি করছে রূপ। বিশাল কাঁচের দরজা ভেদ করে ভিতরে প্রবেশ করার বিন্দুমাত্র সাহস নেই। দুই পাশে দাঁড়িয়ে থাকা দুজন পাহাড় সমান বিশাল দেহের অধিকারী গার্ড দুজন রোবটের মতো দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে জাদুঘরে স্থাপিত কোনো অদ্ভুত জিনিস তারা। কিছুক্ষণ তাদের পর্যবেক্ষণ করে পুনরায় ভেতর প্রবেশ করতে নিল সে। তারপর মুখ কাচমুচি করে ফিরে তাকালো। ভেতর থেকে এই নিয়ে 2 বার বারিশের পিয়ে রোহান এসে মাথা নিচু করে ভেতরে যেতে বলে গিয়েছে, কিন্তু রূপ নড়াচড়া না করে মনে মনে বাঁচার ফন্দি আটছে। তখন বারিশের এতগুলো কল না ধরায় নিশ্চয় তাকে এখন আস্ত ছাড়বে না। পুনরায় রোহান ভয়ে ভীত হয়ে মিনমিনিয়ে গলায় বলতে লাগলো, প্লিজ ম্যাম, ভেতরে স্যার অপেক্ষা করছে আপনার জন্য, ভীষণ রেগে আছেন। বলেছেন আর 1 মিনিট লেট হলে খুব খারাপ কিছু হয়ে যাবে। স্যার রেগে গেলে সব লণ্ডভণ্ড করে দিবে আর আমাদের গর্দানো যাবে। রোহানের এরূপ কথা শুনে রূপ সবার দিকে একবার তাকিয়ে বিড়বিড় করতে করতে বারিশের কেবিনে ঢুকে পড়ল। বারিশ যে কি তার অজানা নয়। ভেতরে প্রবেশ করে দেখতে পেল চারিদিকে কেমন অন্ধকার, হালকা আলোয় আলোকিত হয়ে আছে সব কিছু। বিশাল বড় থাইয়ের পর্দাগুলো টেনে দেওয়ার কারণে রুমটি আচ্ছা আলোয় আলোকিত হয়ে আছে। এসি অন করে রাখার ফলে একদম হিমালয়ের মতো হয়ে আছে রুমটি। চারিদিক থেকে এক অদ্ভুত সুন্দর মিষ্টি সুগন্ধি ভেসে আসছে। দেয়ালে নিজেদের একটি কাপল পিক দেখতে পেয়ে আনমনে হেসে দিল রূপ। এখানেও নিজেদের কাপল পিক রেখে দেওয়ার কি প্রয়োজন ছিল? ইস, কেউ এসে যখন দেখে কি ভাববে? অবশ্যই দ্য বারিশ খানের বউ পাগলা, এটা সবাই জানেন। রূপ চারিদিকে চোখ বুলিয়ে বারিশকে খুঁজে নিল। না, কোথাও বারিশ নেই। ছোট ছোট পা ফেলে টেবিলের কাছাকাছি যেতে পেছনে কারোর উপস্থিতি অনুভব করলো। ঘাড়ে কারোর গাঢ় নিঃশ্বাস আছড়ে পড়ছে। সাথে সাথে কিছুটা কেঁপে উঠল রূপ। বারিশ পেছন থেকে আলতো হাতে খুব গভীরভাবে রূপকে জড়িয়ে নিল নিজের সাথে। আবেশে বারিশের বুকের সাথে মিশে চোখ জোড়া বুঝে নিল। কানের লতিতে ঠোঁটের স্পর্শ পেতে আগের থেকে দ্বিগুণ কেঁপে উঠে শক্ত করে বারিশের হাত চেপে ধরল। বারিশ চুলে মুখ গুজে ফিসফিস করে বলে উঠল, আবারও লেট করেছে রূপজান। এবার তো পানিশমেন্টের ওজন আরও বেশি ভারী হয়ে গিয়েছে তোমার জন্য। সোজান, রেডি তো আমার রোমান্টিক টর্চার সহ্য করার জন্য? হয় তুমি আমাকে কিস করবে, না হলে ঘন্টাখানেক আমার চুমু খেতে হবে। রূপ বারিশের কথা শুনে বারবার কেঁপে উঠছে। এই ভয়টাই পাচ্ছিল সে। বারিশ বাঁকা হেসে রূপকে সামনে ঘুরিয়ে কোমর চেপে আরও নিজের সাথে মিশিয়ে নিল। বারিশ যখনই ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিবে ফটাফট রূপ বারিশের গালে চুমু বসিয়ে দিল। আবেশে চোখ বুজে আসলো বারিশের। মৃদু হেসে রূপের দিকে তাকিয়ে কপালে একটি ভালোবাসার পরশ এঁকে দিয়ে হাত ধরে নিজের বসার চেয়ারে বসিয়ে দিয়ে নিজে হাঁটু গেড়ে নিচে বসে পড়ল। আলতো হাতে নিজের 2 হাতের বন্ধনীতে রূপের হাত জোড়াবন্দি করে নিল। রূপ মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে আছে বারিশের দিকে। সাদা শার্টের সাথে ফর্মাল লুকে বারিশকে অনেক হ্যান্ডসাম লাগছে। বারিশ এতটা সুন্দর যার প্রশংসা সারাদিন করলেও রূপের মন ভরবে না। তবুও মনে মনে প্রশংসা না করে পারে না। দিনে 1000 বার এই লোকটার প্রেমে পড়ে যায় রূপ। তার প্রতিটা কাজ বাধ্য করে প্রেমে পড়তে। বারিশের এক অদৃশ্য শক্তি যেন ভর করেছে তার ওপর। বারিশ কিছু বলার পূর্বে রূপ বাঁকা কাঁধ করে ঠোঁট উল্টে বাচ্চাদের মতো অভিযোগ করে আনমনে বলে উঠল, আপনি এত কিউট কেন? উফ, ইচ্ছে করে স্ট্রবেরির মতো টপ করে মুখে পুড়িয়ে টুপ করে খেয়ে ফেলি। রূপ কথাটা বলে নিজে জিভ কাটল। ইস, কি বলে ফেললো সে! সি সি সি, কী সব বাজে কথা! বারিশের দিকে তাকিয়ে দেখলো সে হাঁ করে তার দিকে তাকিয়ে আছে। রূপ মাথা নিচু করে লজ্জায় লাল হয়ে গিয়েছে। বারবার ওড়নার সাথে আঙ্গুল পেঁচাচ্ছে আর খুলছে। মাথা তুলতে পারছে না। বারিশ এখনও ভেবাচাকা খেয়ে তার দিকে তাকিয়ে আছে। কি বলছে এই মেয়ে?
সারাদিন এইভাবে মাথা খারাপ করে দেয়, এখন এমন কথা বলে একদম বেসামাল উন্মাদ করে দিয়েছে তাকে। বারিশ দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজেকে কন্ট্রোল করে রূপের চোখে চোখ রেখে আলতো হাতে রূপের মুখটি একদম মুখ বরাবর আনিয়ে উদ্বেগী কণ্ঠে বলে উঠল, এই পিছিয়ে আমাকে পাগল করে মেরে ফেলার মতলব করেছে তাই তো? আর কতভাবে আমাকে পাগল করবে তুমি রূপজান? কন্ট্রোল হারিয়ে ফেললে কিন্তু তোমার জন্য ভালো হবে না। আমার কঠিন প্রণয় আসক্তিতে মারাত্মকভাবে ক্ষতবিক্ষত হবে তুমি। বারিশের মারাত্মক নেশালা কথা শুনে রূপ শুকনো ঢোক গিলল। কথা ঘোরানোর জন্য আমতা আমতা করে দেয়ালের ছবিটার দিকে তাকে বলতে লাগলো, ওই ছবিটি এখানে রেখেছেন কেন? আপনার স্টাফরা দেখলে কী ভাববে? বারিশ রূপের দিকে শীতল দৃষ্টিতে তাকালো, সঙ্গে সঙ্গে রূপ মাথা নিচু করে নিল। বারিশ কপালে চুমু খেয়ে শান্ত গলায় বলল, কোনো ভাবাভাবি নেই। সকলে জানে বারিশ খান তার রূপজানের জন্য কতটা পাগল, কতটা ভালোবাসে তার পিচ্ছি পরিজনকে। তাই এসব ফালতু লজিক ছাড়া বিষয় নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। আর কে কী ভাববে সেটা নিয়ে নিজের ছোট মাথায় প্রেশার দিতে হবে না। এখন লাঞ্চ করবে, চলো। রূপ মাথা দুলিয়ে সায় জানালো। একজন গার্ডকে কল করতে কিছুক্ষণের মাঝেই খাবার নিয়ে হাজির হলো। দুজন মিলে একসাথে দুপুরের খাবার খেয়ে নিল। বারান্দায় ডিভাইনের উপর বসে একের পর এক সিগারেটের শুকটান দিচ্ছে সান। আজকে সে বেশ ফুরফুরে মেজাজে আছে, কালকে তার ডিল সাইন হবে। রুমের ভেতরে একটি মেয়ে নিজের কাপড় ঠিক করে টেবিলের উপর থেকে টাকার বান্ডিল নিয়ে বের হয়ে যেতে রুমে একটি লোক প্রবেশ করলো। মেয়েটিকে যেতে দেখে বুঝতে পারলো প্রতিবারের মতো আজও এতক্ষণে এই সাদা চামড়া রমণীর সাথে এক বাজে খেলা মেতেছিল সান। কে বলবে এই একজন নামকরা খেলোয়াড়, কাজকর্ম এত খারাপ আর নিকৃষ্ট জীব যে বলা বাহুল্য তার সাথে এই স্বনামধন্য জাতীয় প্লেয়ারের খ্যাতি যায় না। দেখতে যেমন ভয়ঙ্কর ঠিক তেমনই তার কাজ এবং চলাফেরা। মানুষকে মানুষ মনে করে না, তার কাছে সব যেন পোষা কুকুর। নিজের কাজের লোকদের সাথে ঠিক এমনই জঘন্য ব্যবহার করে সে। অতিরিক্ত মাত্রায় মাথা খারাপ হয়, তার সামনে কথা বলতেও হাজারবার ভেবে কথা বলতে হয়। তার অপছন্দের একটি কথা, একটি কাজ খুবই জঘন্যতম মৃত্যু হতে পারে। সবাই সহজে বুঝবে না সে কেমন ধাঁচের মানুষ, কিন্তু যে তার সাথে কাজ করেছে সে খুব ভালোভাবে তার চরিত্র সম্পর্কে ধারণা রাখবে। লোকটি কপালের ঘাম মুছে বারান্দার সামনে গিয়ে দাঁড়ালো। এমন সাইকো লোকের সাথে কাজ করতে হয় খুব সচেতনভাবে, প্রতিটা ধাপে ধাপে পা ফেলতে হয় ভেবে চিনতে। লোকটির উপস্থিতি বুঝতে পেরে সান চোখ দুটো বন্ধ করে আয়সী ভঙ্গিতে হেলান দিয়ে পুনরায় সিগারেটে টান দিয়ে বলে উঠল, মিস্টার রিপন, কালকের ডিলের সব কিছু তৈরি তো? আমার জীবনের সবচেয়ে বড় ডিল কাল। রিপন লোকটি চটপট বলতে লাগলো, ইয়েস, সব ডান, শুধুমাত্র লোকেশন অনুযায়ী উপস্থিত থাকতে হবে। ওনারা ওখানে প্রথমে পৌঁছে যাবে। ওকে, যাতে কোনোরূপ পুলিশ কিংবা ঝামেলা না হয়। আমার এই কাজটি আগামীকালের মাঝে হওয়া চাই। কোনো ঝামেলা হলে সবার আগে আপনার মাথাটা কাটা পড়ে মিস্টার রিপন। মিস্টার রিপন ভয়ে তোতলাতে তোতলাতে বলল, কোনো ঝামেলা হবে না স্যার, আপনি নিশ্চিত থাকুন। সান উচ্চস্বরে হেসে উঠল। কি হিংস্র সে হাসি থামিয়ে থমথমে গলায় বলল, এই জন্য আপনাকে এত পছন্দ করি মিস্টার রিপন। কাল আমার জীবনের সবচেয়ে বড় দিন। এই ডিল আমার স্বপ্ন। আমার স্বপ্নের মাঝে কোনো ব্যাঘাত আমি সহ্য করব না। কথাটা বলে হেসে পুনরায় আরেকটি সিগারেট জ্বালিয়ে ফুঁক দিতে লাগলো। মিস্টার রিপন বিদায় জানিয়ে তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ল। কোনো রকমে আগামীকালের কাজ সুষ্ঠুভাবে হয়ে গেলে বাসে সে, না হলে এই সাইকো তাকে কেটে বালিচাপা দিয়ে দেবে। উনি দীর্ঘকাল ধরে সানের সাথে অসৎ কাজের সঙ্গী হয়ে এসেছেন। খুব ভালো করে ধারণা রয়েছে এই সান সিদ্দির সম্পর্কে তার। স্যার, আগামীকাল একটি ড্রাগস ডিলার গ্রুপ আমাদের শহরে ড্রাগস পাচার করার ইনফরমেশন পাওয়া গিয়েছে। আপনার অনুমতি পেলে আমরা এখনই আমাদের কাজ শুরু করে দেব। দুজন গার্ড কথাগুলো বলে মাথা নিচু করে দিল। বারিশ ভুরু স্পর্শ করে বাঁকা হেসে বলল, শহরে কিছু নর্দমার কীট পতঙ্গ জন্ম নিয়েছে, তল্লাশি লাগাও। এর মূল কীট কোথা থেকে এসেছে? এই শহরে ড্রাগস ব্যবসা করার মতো দুঃসাহস কে করেছে? খুব সাহস উদয় হয়েছে বারিশ খানের চোখ ফাঁকি দিয়ে তারই শহরে এত কোটি টাকা ড্রাগস ডিল করার মতো। বারিশের কথা শুনে গার্ড ভীত গলায় বলল, আগামীকাল রাতের দিকে এই কাজটি করা হবে। আমাদের লোকজন সম্পূর্ণ এরিয়াতে ছড়িয়ে রয়েছে, 24 ঘন্টা নজরদারিতে রয়েছে, কিন্তু সব ডিলার অন্য দেশের। মূলত এই দেশটি চিহ্নিত করা হয়েছে শুধুমাত্র ডিলের জন্য, আর কিছু অপকর্ম সম্পূর্ণ করার জন্য। নেটওয়ার্ক খুব বড়, কাজ হচ্ছে বিভিন্ন দেশে ঘুরে নিজেদের কাজের পরিণতি দেয়া। ঘরে ঘরে খুব সহজে ড্রাগস পৌঁছে দিচ্ছে নিজেদের পরিচয় হাইড করে। খুব ভয়ের সাথে কথাগুলো বলে থামলেন।
গার্ডের কথা শুনে উচ্চ স্বরে হেসে দিল বারিশ। মিনিটে দাঁত কিরমির করে হিসিয়ে বলে উঠল, খুব ভুল করেছে, না জেনে না বুঝে বাঘের এরিয়াতে পা রেখে। মেহমানদের খুব যত্ন করে খাতিরদারি করতে হবে যাতে কোনো কমতি না হয়। একটু এদিক সেদিক হলে তোমাদের কারো নিস্তার নেই, গট ইট? সকলে ভয়ে মাথা নাড়িয়ে সায় জানালো। বারিশ বাঁকা হেসে নিজের গায়ের জ্যাকেট জড়িয়ে বের হয়ে নিজের কেবিনের উদ্দেশ্যে পা বাড়ালো। প্রতিটি অন্যায় কাজের শাস্তি খুব নিখুঁতভাবে দেয় বারিশ। শুধু নিউ ইয়র্ক নয়, বিভিন্ন জায়গায় কোনায় কোনায় এমন কীটপতঙ্গ আছে যারা চারিদিকে নিজেদের নোংরা বীজ ছড়িয়ে পৃথিবীকে করছে নোংরা। তাদের খুব নিখুঁতভাবে শাস্তি দেয়। বিচে ফিরলে কখনো দ্বিতীয়বার এসব কাজ নিজেকে জড়ানোর মতো দুঃসাহস করবে না। বারিশের শহরে এসব করার দুঃসাহস কারণ নেই। যারা করেছে স্বয়ং মৃত্যুকে আলিঙ্গন করেছে। সবাই বারিশকে খুব ভালো করে চিনেন। একজন পপুলার বিজনেস আইকন হওয়ার পাশাপাশি সে সকলের আইডল। তার কাজের মাধ্যমে সকলের ক্রাশ আইকনের পাশাপাশি খুব খ্যাতি অর্জন করেছে। প্রথমে নিজ ভাষায় শাস্তি দিবে, পরবর্তীতে আইনের আওতায় তুলে দিবে অন্যায়কারীকে। আইনের আওতায় দেওয়া অনেকটা বলা যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আইসিইউতে রাখার মতো। বেশিরভাগ অন্যায়কারীর জঘন্য অপরাধের জন্য মৃত্যুদণ্ড পর্যন্ত দিয়েছে খুব নিষ্ঠুর এবং কঠোরভাবে। পরবর্তীতে কেউ দুঃসাহস করবে না খারাপ কাজ করার জন্য। কখনো বারিশ নিজ হাত ময়লা করেনি কাউকে মেরে, কারণ সে যে ওয়াদাবদ্ধ তার রূপচেনার কাছে। একজন গার্ড দরজা খুলে দিতে বাড়ির ঘড়ি দেখতে দেখতে রুমে প্রবেশ করলো। বড্ড লেট হয়ে গিয়েছে, সে কখন গিয়েছে। রুমে প্রবেশ করতে চোখ গেল সোফায় বাচ্চাদের মতো ঠোঁট উল্টিয়ে গুটিসুটি মেরে ঘুমিয়ে থাকা তার রূপচেনের দিকে। তার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গিয়েছে মেয়েটা। বারিশ মৃদু হেসে রূপের সামনে হাঁটু গেড়ে বসে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। কি অপরূপ মায়াবতী, নিজের মায়া দিয়ে তিলে তিলে গ্রাস করছে তাকে। বারিশের ভালোবাসার তীব্র আগুন যদি একটু আঁচ করেছে তো একদম নুয়ে যাবে মেয়েটা। আলতো হাতে কপালে আছড়ে পড়া চুলগুলো পেছনে গুজে দিয়ে এক মনে তাকিয়ে রইল। কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে গায়ের জ্যাকেটটি প্রেয়সীর গায়ে জড়িয়ে দিয়ে পুনরায় গালে চুমু খেয়ে কোলে তুলে নিল। দীর্ঘ নিঃশ্বাস ফেলে মনে মনে বলে উঠল,